কেন্দ্র দখল হয়েছে, যা ভোট দেওয়া হয়েছে, আমাদের এজেন্টদেরকে জোর করে বের করে দেওয়া হয়েছে, অনেক জায়গায় এজেন্টদেরকে শুরু ঢুকতে দেওয়া হয়নি, এবং প্রিসাইডিং অফিসার এবং তাদের এজেন্টের ব্যালট কাটা হয়েছে। ব্যাপক অনিয়মের খবর আমাদের কাছে আসছে এবং আমরা সেদিন আপনাদেরকে জানিয়েছি। প্রায় ৫৩টি আসনে আমরা অফিসিয়ালি আমাদের অভিযোগ দাখিল করেছি এবং সেই ভিত্তিতে সরকার আগে যে লড়াই, সেই লড়াই অব্যাহত আমরা রাখছি এখন না। কিন্তু গতকালকে আমরা একটা রাজ সাক্ষী পেয়েছি। সেই রাজ সাক্ষীর নাম হচ্ছে সাবেক উপদেষ্টা অধ্যাপিকা রেজওয়ানা, অ্যাডভোকেট রেজওয়ানা। তিনি একটা সাংবাদিকের সাথে কথা বলে এটা প্রকাশ করেছেন যে আপনার যারা তার ভাষা নারীদের উপযুক্ত অধিকারকে নিশ্চিত করতে পারে নাই, তারা বিরোধী থাকলেও আমরা কিন্তু তাদেরকে মূল ধারা প্রধান শক্তি হিসেবে আমরা আসতে পারি। তাহলে বোঝা যায় আমরা যে ইঞ্জিনিয়ারের যে কথা আসছে সেটাকেই উনি নিজে স্বীকার করে রাগ সাক্ষী হয়েছে। আমরা এখন এটাকে জানতে চাই ওনার কাছে বা তত্ত্বাবধায়ক সরকারের কাছে এবং আজকের সরকারের কাছে, যে তারা তাদের যোগসাজশে কি ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে বাংলাদেশ জামাত ইসলামীকে মূলধারা বা প্রধান ব্যবসারে মেজরিটি পেতে তারা বাধাগ্রস্ত করেছে এবং স্বীকৃতি দেয়। এবং আমরা এটা জানতে চাই মাননীয় সাবেক উপদেষ্টার কাছে এই ইঞ্জিনিয়ারিং ওনার সাথে আর কারা কারা জড়িত ছিল, পুরা গভর্নমেন্ট ছিল নাকি গভর্নমেন্টের একটি শক্তিশালী অংশ ছিল যারা নির্বাচনকে প্রভাবিত করেছে এবং তাদের ডিজাইন অনুসারে সেখানে ডিসি, এসপি, টিউসি, প্রিসাইডিং অফিসার ইত্যাদি নিয়োগ করে আইন শৃঙ্খলা পরিস্থিতির উপরকে নিয়ন্ত্রণ করে তারা সেই তাদের এই কাঙ্ক্ষিত যে সংখ্যা, সেই সংখ্যায় একটি দলকে জিতানোর জন্য তারা ব্যবস্থা করেছে। জাতির কাছে এটা স্পষ্ট করতে হবে এবং আমি এই সরকারের কাছে দাবি জানাবো রিজওয়ানা আহমেদকে, তারা রিজওয়ানা হাসানকে তারা কিভাবে জিজ্ঞাসাবাদের আওতায় আনবেন এবং আওতায় এনে তার কাছ থেকে পরিষ্কার যে সিচুয়েশন তৈরি করেছিলেন সেই সম্পর্কে ওনারা জানবেন, আমাদেরকে জানাবেন, দেশবাসীর কাছেও এটা পরিষ্কার। আমরা নির্বাচনের আগেও কয়েকজন উপদেষ্টার ব্যাপারে অভিযোগ এনেছিলাম এবং আপনারা দেখেছেন ইন্টারিম গভর্নমেন্ট নিজেকে তত্ত্বাবধায়ক সরকারের সমপর্যায়ে নিরপেক্ষ সরকার হিসেবে প্রতিহত করেছিল এবং সেই ভূমিকা তারা আছে সেটা তারা করার চেষ্টা করছিল। এবার একটি নীতিগত কথা ছিল যে ইন্টারিম গভর্নমেন্টে যারা দায়িত্বে থাকছেন উপদেষ্টা হিসাবে তারা কোন সরকারি দলীয় সরকারে তারা কোনো ধরনের অংশগ্রহণ করবেন না, কোনো মন্তব্য গ্রহণ করবেন। কিন্তু শুরু থেকে আমরা একজন ব্যক্তিকে গভর্নমেন্টের যিনি আমাদের প্রতিরক্ষা উপদেষ্টা ছিলেন তিনি প্রথম দিনই রহমান সাহেব পররাষ্ট্রমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করছেন, যেটা তিনি তার আগের শপথের পরিপ্রেক্ষিতে কাজ করেছেন। এখানে এটা স্পষ্ট যে রমজান ছিল লন্ডন কনস্পিরেসির প্রধান নেতা এবং সেখান থেকে তিনি সরকারকে মোটিভেট করে ষড়যন্ত্র করে বর্তমান যারা সরকারে আছেন তাদেরকে সুবিধা দেওয়ার জন্য উনি অব্যাহতভাবে কাজ করেছেন এবং তার সেই কাজের পুরস্কার হিসেবে উনি পররাষ্ট্রমন্ত্রীর এই রিওয়ার্ডটা উনি পেয়েছেন। এতে আমি বিস্মিত হয়েছি বিএনপির ব্যাপারে, কারণ বিএনপি কি এতই তার লোকজনের সংকট আছে যে একজন বিতর্কিত ব্যক্তি যিনি ইন্ডিয়ান গভর্নমেন্টে থাকার সময় বিএনপি নেতা সালাউদ্দিন সাহেব তার বিরুদ্ধে বক্তব্য রেখেছিলেন এবং তাকে সরকারের থেকে বের করে দিতে বলছিলেন। এই খারাপ লোকটা যেটা বিএনপির দৃষ্টিতে তখন খারাপ ছিল এবং সালাউদ্দিন সাহেবের বক্তব্যের পর উনি বিএনপির সাথে হচ্ছে ব্যাপারে এমন এক কন্ট্যাক্টে গেছেন
যে তারা বিএনপির স্বার্থ সংরক্ষণের জন্য অন্যভাবে ভূমিকা দিয়েছেন, যে কারণে বিএনপির আস্থাবাদের হয়ে আবার তিনি বিএনপির মন্ত্রী হয়েছেন। কারণ নিশ্চয়ই বিএনপির সাথে ওনার এমন একটা কমিটমেন্ট ছিল, বা ওনার সাথে বিএনপির এমন একটা কমিটমেন্ট ছিল যে উনি যেই গভর্নমেন্টকে বিএনপিকে হেল্প করবে নির্বাচনে, আর বিএনপি সরকার গঠন করবে ওনাকে মন্ত্রী বানাবে। এই দুটোই কিন্তু তাদের অবস্থান নিয়ে পরিষ্কার। সুতরাং রহমান সাহেবকেও একইভাবে জিজ্ঞাসাবাদে আনা উচিত এই সরকার।